আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কার বিষয়ে আইনি প্রক্রিয়া সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাস, আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা ও দোষীদের শাস্তির ঘোষণা। এবং দেশের বৈচিত্র্যময় প্রকৃতিতে ভিন্ন মাত্রা যোগ করছে শালিক ও ময়না, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে হুমকিতে দুই প্রজাতির পাখি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছি বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা আন্দোলনকারীরা। যাত্রাবাড়ির শনিরাখড়া এলাকার সহিংস পরিস্থিতি ছাড়া রাতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি রাজধানীতে। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। এতে সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন স্বাভাবিকের চেয়ে কম। এর আগে মধ্যরাত পর্যন্ত রাজধানীর শনিরাখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়ে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার রাত 9:30টায় পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নেয় পুলিশ। গতকাল বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। 11টার দিকে ভিসি ভবনের সামনে আসতে থাকেন আন্দোলনকারীরা। বুধবার দুপুরের পর আন্দোলনকারীরা মিছিল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সকলকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের ওপর হামলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। রাজধানী গাবতলী এলাকায় আছেন শহীদুল্লাহ রাজু, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, গাবতলী এলাকায় কমপ্লিট শাটডাউনের কি চিত্র দেখতে পাচ্ছেন? মারুজান, গাবতলী এলাকায় সকাল থেকে আমরা অবস্থান করছি। এখানে কিন্তু গাড়ি খুব বেশি চাপ নেই, প্রাইভেট গাড়ি তেমন বেশি চাপ নেই, তবে নর্মাল যে গাড়ি চলাচল করছে। তবে আমরা যদি বলি যে কোটা সংস্কার আন্দোলনের যে সেই সমর্থিত শিক্ষার্থীরা, তাদের এখানে উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু গাবতলী এই যে কোটবাড়ি এলাকায় যে পুলিশ বক্স আছে তার পাশে কিন্তু অবস্থান নিয়ে আছে এবং তারা সেখানে সতর্ক অবস্থানে আছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু আমরা দেখেছি সতর্ক অবস্থানে আছে এবং প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। তবে গাড়ি চলাচল খুব বেশি নাই, না থাকলেও মোটামুটি গাড়ি চলাচল রয়েছে। এবং আমরা যদি যাত্রীদের দেখি, যাত্রীরাও কিন্তু সকালে অনেক যাত্রীও রয়েছে এখানে, তারা এর জন্য অপেক্ষা করছেন। আরেকটা বিষয় বলে রাখি যে 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যে সংঘর্ষ হয়, সংঘর্ষের পর উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ এবং গত 2 দিন ধরে কিন্তু এই সংঘর্ষের ঘটনা চলছে। এবং গত রাতেও কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছে। তবে সকাল থেকে গাবতলী, মিরপুর, শ্যামলী এই দিকের এলাকাতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাবতলীতে অবস্থান নিয়ে আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর পরিমাণে রয়েছে এবং
তবে বাস চলাচল এখন পর্যন্ত স্বাভাবিকই বলা চলে, তবে যানবাহনের চাপ খুব বেশি নাই। মারজান। রাজু, আপনাকে ধন্যবাদ। শহীদুল্লাহ রাজু জানাচ্ছিলেন গাবতলী এলাকা থেকে। কোটা সংস্কার নিয়ে আদালতের মাধ্যমে শিক্ষার্থীরা ন্যায্য বিচার পাবে প্রত্যাশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আন্দোলনে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 1975 সালে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন, সমবেদনা জানান। বলেন, সরকার সহনশীলতা দেখানোর পরও কিছু মহলের কারণে সহিংসতা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু সমাধান হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি অরাজক পরিস্থিতি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতিতে প্রায় 700 প্রজাতির পাখির মধ্যে অন্যতম শালিক ও ময়না। বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এসব পাখি। উদ্ভিদের বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে শালিক ও ময়না। বাংলা শালিক ও ময়না নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। শালিক আবহমান বাংলার প্রকৃতি ও পরিবেশে অতি পরিচিত পাখি। দেশের সব জায়গায় বিভিন্ন প্রজাতির শালিকের দেখা মেলে। কালচে বাদামি দেহ, উজ্জ্বল কালো মাথা এবং হলুদ রঙের ঠোঁটের ভাত শালিক। রয়েছে ঝুঁটি শালিক, কিছুটা ছোট আকারের কাঠশালিক। এর মধ্যে খয়রালেজ কাঠশালিকের প্রিয় আবাসস্থল বনভূমি হলেও লোকালয়েও বিচরণ এদের। ঢাকা ও রাজশাহীতে দেখা মেলে বামুনি কাঠশালিকের। এছাড়া বন, উন্মুক্ত প্রান্তর ও লোকালয়ে দেখা যায় পাকড়া শালিক। এরা গোশালিক বা গোবরের শালিক নামেও পরিচিত।
নদীর তীর ও ফসলি জমির আশপাশে বিচরণ নীলচে ধূসর দেহের গাং শালিকের। আমাদের অতি পরিচিত পাখি পাতি ময়নাও শালিক গোত্রীয় পাখি। এদের মূল আবাসস্থল পাহাড়ি চিরসবুজ বন হলেও অন্যান্য বনেও মাঝে মাঝে দেখা যায়। বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এরা। ফলভোজী বলে এরা উদ্ভিদের বীজের বিস্তারেও সহায়তা করে। পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় শালিক ও ময়নার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বনাঞ্চল কমে যাওয়া, অবৈধ শিকার, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এসব পাখির সংরক্ষণে সচেতনতার পাশাপাশি অন্যান্য পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই পাখির কলকাকলিতে মুখর থাকবে প্রকৃতি, ভালো থাকবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলা শালিক ও ময়না নিয়ে আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার পর্যটকের ভিড়। পর্যটন বাণিজ্যের কারণে দিনে দিনে শহর বড় হচ্ছে, নির্মাণ হচ্ছে হোটেল ও আবাসন ভবন, কমছে গাছগাছালি। এর মাঝে শহরের সবুজকে ধরে রাখার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য ম্লান করে গড়ে উঠেছে বহু ভবন, ফলে প্রকৃতির সবুজ ক্রমেই হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর। তিনি কক্সবাজার জেলা প্রশাসন ভবনের উপরিভাগে 12,000 বর্গফুট আয়তন জুড়ে গড়ে তুলেছেন ছাদ কৃষি। কক্সবাজারে আমি প্রথম স্যার ছাদ বাগান ড্রাগনটা আমি করেছি। বিভিন্ন প্রকার আম আছে, আম লেবু আছে প্রায় 20-25 প্রকারের স্যার। তারপরে স্যার ওই যে মালটা আছে, কমলা আছে, তারপর চেরি ফল আছে স্যার। আমি ছোটোবেলা থেকে গাছ পশু পাখি ভালোবাসি স্যার। সেই 1991 সাল থেকে স্যার নিয়মিত অনুষ্ঠানগুলি দেখি স্যার। আচ্ছা, দেখে স্যার এটার প্রতি আরও আমার ভক্তি বেড়ে গেল। একজন সাধারণ চাকুরে হয়েও গাছের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করেছেন এখানে। আমার প্রভিডেন্ট ফান্ড থেকে স্যার আমি 2 লক্ষ টাকা স্যার নিয়ে নিই, যা আমি এটা মানুষকে দেখাতে চাই। মানুষের যদি সদিচ্ছা থাকে মানুষ অনেক কিছু করতে পারে। 4 বছর আগে অফিস ভবনের বিশালাকার ছাদকে কাজে লাগাতে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। আমি যাচাই বাছাই করে দেখলাম যে আসলে ওর একটা, আমার যে স্টাফ মঞ্জুর, তার একটা ন্যাক আছে যে সে কৃষি কাজ করবে, তার কোনো স্বার্থ বা এখানে কোনো লাভ লোকসানের বিষয় না। তো আমরা সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েই মূলত এই কাজটা করেছি। সারা দেশে তো এরকম সরকারি দপ্তরগুলো আছে, এখন অনেকেই করছে। তো যে জায়গাগুলো আমাদের খালি আছে সেগুলোকে এই নিজ উদ্যোগে, এটা সরকারের কোনো অনুদান টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, নিজ উদ্যোগেই এটা করা সম্ভব। এই উদ্যোগটি দৃষ্টান্ত হিসেবে অনুপ্রেরণা কাজ করবে বলে মনে করেন কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসকও। আমরা অবশ্যই কক্সবাজার সকলকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা যাতে আমাদের যে আঙ্গিনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 1 ইঞ্চি জমিও আমরা অনাবাদি ফেলে রাখতে চাই না, সেই আঙ্গিকেও কিন্তু আমরা কাজ করছি। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রমাণ করলো যে বেতনের অর্থ দিয়ে এমন একটি ছাদ কৃষি গড়ে তোলা যায়, যা শুধু আবুল মঞ্জুর তার কাছেই নয়, এটি একটি উদাহরণ হিসেবে গোটা কক্সবাজার এলাকাতে ছড়িয়ে দেওয়া সম্ভব। এ কারণে যে পর্যটন নগরী কক্সবাজারকে আরও সবুজ করার জন্য, আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য ছাদ কৃষি অনেক সহায়ক ভূমিকা পালন করবে। কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে শেখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এই সাথে সংবাদের সময় হলো বিরতি নেবার, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদ। জানাবো কৃষি সংবাদ। মাগুরার মোহাম্মদপুরে মধুমতি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম তুলতে ব্যস্ত চাষিরা। মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়ায় ফলন কিছুটা কম হলেও বাদাম বিক্রি করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
পরিবেশ রক্ষায় নেত্রকোনায় হাওড় অঞ্চলে বৃক্ষরোপণ করছে স্থানীয় প্রশাসন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাণ প্রকৃতি রক্ষায় এই উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। এতে জেলার পরিবেশের উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলছেন বিশিষ্টজনেরা। এ পর্যায়ে রয়েছে খেলার খবর।